প্রিয় ভিউয়ার্স, শুভেচ্ছা। আমি জয়দীপ, আপনাদের স্বাগত জানাই ইতিহাসের খোলামখুচি চ্যানেলে আরেকটি নতুন ব্লগ। প্রিয় ভিউয়ার্স, শুভেচ্ছা। 25শে আগস্ট 2023 খুলনা বেড়াতে গিয়েছিলাম সপরিবারে। সাহিত্যপ্রেমীদের কাছে খুলনা মানে দক্ষিণঢিই, খুলনা মানে পিঠাভোগ, খুলনা মানে চেঙ্গুটিয়া। দক্ষিণঢিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। রবি ঠাকুরের শ্বশুরবাড়ি দেখার জন্য খুলনা কোর্ট পয়েন্ট থেকে একটা মাহেন্দ্র গাড়ি ভাড়া করলাম 700 টাকায়। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তার মধ্যে ছুটছিল মাহেন্দ্র অটোরিকশা। যেতে যেতে আসুন বলে নেই রবীন্দ্রনাথ কেন এই খুলনাতে এসে বিয়ে করেছিলেন। প্রিন্সেস দ্বারকানাথের মতো ধনী ব্যক্তির নাতিকে কেন এই অজপাড়াগায়ে এক কর্মচারী কন্যাকে বিয়ে করতে হয়েছিল। এর পেছনে আছে এক করুণ ইতিহাস। যেতে যেতে সেই ইতিহাসটাই না হয় শুনুন। রবীন্দ্রনাথের পরিবার ছিলেন পিরালি ব্রাহ্মণ, একরকমভাবে সমাজে পতিত। তাই বিয়ের সময় পিরালি ব্রাহ্মণ পরিবার খুঁজে পাত্রী নিয়ে আসা হতো। এই ছিল ঠাকুরবাড়ির রেওয়াজ। এখন এই পিরালি ব্রাহ্মণ হয়ে ওঠার গল্প জানতে হলে ঠাকুরবাড়ির আদি পুরুষদের জীবনের কথা জানতে হবে। রঘুনাথ আচার্যের বংশধর ছিলেন জয়কৃষ্ণ আচার্য। তার দুই ছেলের মধ্যে একজন ছিলেন দক্ষিণানাথ। যশোর জেলার চেঙ্গুটিয়া পরগনা জমিদার ছিলেন ঠাকুরবাড়ির পূর্বপুরুষরা। দক্ষিণানাথের 4 ছেলে, কামদেব, জয়দেব, রতিদেব ও সুখদেব। সামান্য এক রসিকতার পরিণতি হিসেবে কামদেব আর জয়দেবকে কামাল খান আর জামাল খান নাম নিয়ে বাকি জীবন মুসলমান ধর্মের অংশ হয়ে থাকতে হয়। তারই ফলাফল হিসেবে রবীন্দ্রনাথের পরিবার সমাজের এক সংকীর্ণ গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়েছিল। খান জাহান আলী যশোরের চেঙ্গুটিয়া পরগনার কর্তৃত্ব লাভ করার পর তার সঙ্গে আসেন তাহের খাঁ নামের এক ব্যক্তি। তিনি ছিলেন ধর্মান্তরিত মুসলমান। নবদ্বীপের পিরাল্লা গ্রামে তাহের খাঁ কিছুদিন বাস করেছিলেন বলে তিনি পিরাল্লা খাঁ নামে পরিচিত ছিলেন। জনশ্রুতি এই যে তাহের খাঁ রোজা চলাকালীন একটি লেবুর ঘ্রাণ নিয়েছিলেন। তখন কামদেব ঘ্রাণে অর্ধভোজন এই প্রবাদ ব্যবহার করে তাহের খাঁর সঙ্গে রোজা নষ্ট হয়ে যাওয়া সংক্রান্ত রসিকতা করেন। এরই সূত্র ধরে জয়দেব ও কামদেবকে গোমাংসের গন্ধ এবং স্বাদ অনুভব করিয়ে তাদের সমাজে পতিত করা হয়। ঘোষণা করে দেওয়া হয় জয়দেব এবং কামদেব নাকি এই পদ্ধতিতেই ধর্মান্তরিত হয়েছেন। গোড়া হিন্দু সমাজ তাদের গ্রহণ করে নিয়ে আর সুযোগ পেয়ে তখনকার কুসংস্কারগ্রস্ত সমাজ শুধু কামদেব জয়দেবকে নয়, তাদের আত্মীয় কুটুম্ব সকলকেই পিরালি থাকের ব্রাহ্মণ আখ্যা দিয়ে তৃপ্তি পেয়েছিল। পীর অর্থাৎ মুসলমান সংসর্গ হয়েছিল বলে পিরালি ব্রাহ্মণ। অনেকে আবার মনে করেন পিরালি খাঁর সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল বললেই তাদেরকে পিরালি ব্রাহ্মণ বলা হয়। কিন্তু সমাজের অত্যাচারে তারাও ঘর ছাড়তে বাধ্য হন। এই ঘটনার জেরে তারা অতি কষ্টে অনেক অর্থ ব্যয় করে, কখনো ছল চাতুরির আশ্রয় নিয়ে পরিবারের মেয়েদের পাত্রস্থ করতেন। এইভাবেই সুখদেবের মেয়েকে বিয়ে করেছিলেন পিঠাভোগের জমিদার জগন্নাথ কুশারি। অবশ্যম্ভাবীভাবে তিনি সমাজের রসু দৃষ্টিতে পড়ে পিঠাভোগ ছাড়তে বাধ্য হন এবং দক্ষিণডিহিতে এসে বসবাস শুরু করেন। এই জগন্নাথ কুশারি ছিলেন ঠাকুর গোষ্ঠীর অন্যতম আদিপুরুষ। জগন্নাথের দ্বিতীয় পুত্রের নাম ছিল পুরুষোত্তম। তার সম্পর্কে তারিখহীন এক চিঠিতে সত্যেন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদানী নন্দিনীকে জানিয়েছিলেন যে এই পুরুষোত্তম নাকি এক মুসলিম রাজকুমারীকে বিয়ে করে সমাজে আবার পতিত হয়েছিলেন। সত্যেন্দ্রনাথ ঠাকুর এই সত্যটিকে বিশ্বাস করেছিলেন, তবে এই সম্পর্কে আর কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। এই পুরুষোত্তমের পৌপুত্র ছিলেন রামানন্দ। তার 2 সন্তান মহেশ্বর ও সুখদেব জ্ঞাতিদের সঙ্গে অশান্তি এড়াতে কলকাতার দক্ষিণে গোবিন্দপুরে এসে থাকতে শুরু করে। তখন তাদের গৃহদেবতা ছিলেন শিব। গঙ্গা তীরে জমি কেনা এবং বাড়িতে শিব প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তাদের পৌতলিক পরিচয়টি স্পষ্ট ছিল। এই সময় ইংরেজদের বাণিজ্য তরী এসে ভিড়ত গোবিন্দপুরের গঙ্গায়। কুশারীদের উত্তরপুরুষ পঞ্চানন কুশারি সেই সময় ইংরেজ কাপ্তানদের খাদ্য সামগ্রী ও জল সরবরাহের কাজ করতেন। এই শ্রমসাধ্য কাজে পঞ্চাননকে সাহায্য করতেন এলাকার খেটে খাওয়া মানুষজন। আচারনিষ্ঠ
ব্রাহ্মণ সন্তান বলেই পঞ্চাননকে তারা ঠাকুরমশাই বলে ডাকতেন। সেই থেকে ধীরে ধীরে কুশারীর পদবিটা হারিয়ে গেল ঠাকুর সম্বোধনের আড়ালে। পঞ্চাননের 2 ছেলের নাম ছিল জয়রাম ও জয় সন্তোষ। জয়রামের 4 ছেলে আনন্দীরাম, নীলমণি, দর্পনারায়ণ এবং গোবিন্দরাম 1764 সালে কলকাতা গ্রামে পাথুরিয়া ঘাটে অঞ্চলে জমি কিনে বসতবাড়ি তৈরি করে এবং বাবার নির্দেশে 13,000 টাকার কোম্পানির কাগজ কিনে তখনকার গৃহদেবতা শ্রী রাধাকান্ত জিউর নামে ব্রহ্মোত্র করে দেন। ওই টাকার সুদে দেব পুজোর ব্যবস্থা হয়। এরপর পাথুরিঘাটের একান্তবর্তী পরিবার ভেঙে গেল নীলমণি ও দর্পনারায়ণ মনোমালিন্যের কারণে। নীলমণি 1 লক্ষ টাকা আর লক্ষ্মী জনার্দনের ভার নিয়ে পাথুরিয়া ঘাটের বাড়ি ছেড়ে চলে গেলেন। জোড়াবাগানের বৈষ্ণবচরণ শেঠের কাছ থেকে বর্তমান জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির 1 বিঘা জমি ব্রহ্মোত্র সম্পত্তি হিসেবে পেয়েছিলেন। তখন অঞ্চলটি জোড়াসাঁকো নয়, মেছুয়া বাজার হিসেবে পরিচিত ছিল। ধর্মীয় গোড়ামির কারণে নীলমণির পরিবারকে সকলে মেছুয়া বাজারে গোঁড়া বলে সম্বোধন করতেন। পিরালি থাকে ব্রাহ্মণ হয়েও রাধাকান্তজি, লক্ষ্মী জনার্দন এবং শালগ্রামশিলার নিষ্ঠাবান উপাসক হিসেবেই হিন্দু সমাজে সদ্য মাথা তুলে দাঁড়িয়েছিল ঠাকুর পরিবার। অন্দরমহলে ছিল প্রবল বৈষ্ণবীয় আবহ, কিন্তু সমাজের মূল স্রোত থেকে ভিন্ন হয় এই পরিবারের ভবিতব্য। তাই দ্বারকানাথের আমল থেকে যে ধর্মীয় বাতাবরণের বদল অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, দ্বারকানাথ সেই চিরাচরিত ধর্মের মূলে কুঠারাঘাত করেন। ব্রাহ্ম ধর্মের প্রবল প্রতিষ্ঠা হয় জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সমাজের গড্ডালিকার প্রভাব থেকে পৃথক হয়ে এক নিঃসঙ্গ যাত্রা শুরু করে এই পরিবার বহু প্রজন্ম ধরে। কিন্তু এই নিঃসঙ্গ যাত্রাই বারবার ইতিহাস তৈরি করেছে, সময় তার সাক্ষ্য বহন করে। এই প্রথমে তো পিরালি ব্রাহ্মণ, তারপর ব্রাহ্ম সমাজে অন্তর্ভুক্তি, এই 2 মিলে ঠাকুর পরিবার ছিলেন কলকাতার সম্ভ্রান্ত হিন্দু পরিবারের কাছে পরিত্যাজ্য একটা পরিবার। তাই তারা বাধ্য হতেন খুলনার এই দক্ষিণডিহিতে এসে পুত্রদের বিয়ে দিতে। 1883 সালে বেণীমাধব রায়চৌধুরী দাক্ষায়ণী দেবীর একমাত্র কন্যা ভবতারিণী দেবী ওরফে ফুলি ওরফে ফেলির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মামা নিরঞ্জন রায়চৌধুরী ও হিরণময় রায়চৌধুরীর মাধ্যমে কন্যা আহ্বানে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তাদের বিয়ে হয়। ঠাকুর বাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারিণীর নাম হয় মৃণালিনী দেবী। খুলনা শহর থেকে প্রায় 28 কিলোমিটার পশ্চিমে ফুলতলা উপজেলার অন্তর্গত দক্ষিণডিহি গ্রামে বেণীমাধব রায়চৌধুরীর আদি বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর ছিলেন জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদার স্টেটের বেতনভুক্ত কর্মচারী। রবীন্দ্রনাথ ঠাকুরের মামা বাড়িও এই একই গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন দক্ষিণডিহির অধিবাসী রামনারায়ণ রায়চৌধুরীর কন্যা সারদা দেবীকে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। বিয়ের পর কবি কয়েকবার দক্ষিণডিহিতে শ্বশুরবাড়িতে আসেন বলে জনশ্রুতি আছে, তবে তেমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। কবির শ্বশুরবাড়িটিও কম আকর্ষণীয় নয়। এর নির্মাণ শৈলী চমৎকার, ইউরোপীয় স্থাপত্য শৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দোতলার থামগুলোয় প্রাচ্য রীতির কারুকাজ দেখা যায়। বাড়ির ভেতর দিয়েই দোতলা এবং ছাদে ওঠার চমৎকার পাকা সিঁড়ি রয়েছে। দোতলায় প্রশস্ত ব্যালকনিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ব্যালকনির সামনে কাঠের তৈরি অপরূপ ফ্রেম বিদ্যমান। ছাদের চারদিকে বাউন্ডারি দেয়া, এর সামনের দিকটি অলংকৃত। বাড়ির নিচে 4টি এবং উপরে 2টি কক্ষ রয়েছে, ছাদেও একটি কক্ষ রয়েছে। বাড়িটি প্রায় 1.5 বিঘা জমির উপর নির্মিত। পুরো সম্পত্তির পরিমাণ এখানে 8 একর ভূমি।